নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এক্স হ্যান্ডেল ও সামাজিক মাধ্যমে জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিজেপি নেতা তথা দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যর কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হল জেলা কংগ্রেস। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা। কয়েক লক্ষ টাকার অলংকার নিয়ে চম্পট এক মহিলা। ঘটনার তদন্তে পুলিশ। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস অফিসে। এই উপলক্ষে আজ জেলা কংগ্রেস কার্যালয় ও রাজীব গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। প্রথমেই জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর ছবিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর রাজীব গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান এবং পুষ্প নিবেদনের মাধ্যমে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, এআইসিসির সদস্য নির্মল ঘোষ দস্তিদার, শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি সহ অন্যান্য নেতৃত্বরা। নির্ভীক সাহসী ছিলেন। যেখানেই উপদ্রুত অঞ্চল, যেখানেই সন্ত্রাস, যেখানেই বিচ্ছিন্নতাবাদীর আগুন, সঙ্গে সঙ্গে ছুটে যেতেন। 1988 সনের 22শে জুলাই যখন দাউ দাউ করে পাহাড় জ্বলছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সৌজন্যে সুভাষ ঘিসি যদু বসুকে ফোন করে বললেন, ভয় পাবেন না, আমি যাচ্ছি, একসঙ্গে যাব। চুক্তি স্বাক্ষরিত হলো সুভাষ ঘিসিকের সঙ্গে। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, পাহাড় বিচ্ছিন্ন হবে না, পাহাড় আলাদা থাকবে না। গোর্খা হিল কাউন্সিল গঠন করা হলো। চলে গেলেন পাঞ্জাবে, অকালি দলের সঙ্গে সন্ধি করলেন, অকালি দলকে বসে আনলেন, পাঞ্জাবের আগুন স্তিমিত হলো। চলে গেলেন আসামে, আসাম উপদ্রুত অঞ্চল, আসামে আসুর সঙ্গে চুক্তি করে আসামকে শান্ত করলেন। অথচ রাজীব গান্ধী যে দিশা দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী, সেটা তিনি মনে রাখতে পারেন না। অরুণাচল প্রদেশ, বর্তমানে অরুণাচল প্রদেশে 3রা মে 2023 থেকে জ্বলছে মেইতেই কুকিদের মধ্যে গন্ডগোল। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। 2 বছরের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশে যেতে পারেননি। আত্মনির্ভর ভারত। রাজীব গান্ধী 1986 সনে আমেরিকার জয়েন্ট সেশনে বলেছিলেন, আই ড্রিম অফ এন ইন্ডিয়া স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট। আত্মনির্ভর ভারতের কথা বলা হয়েছিল। কাউকে কোনো রক্তচক্ষুকে তিনি পরোয়া করেননি। অথচ ভারতবর্ষ আজ পরনির্ভর হয়ে গেছে, ভারতবর্ষ আজ কর্পোরেট নির্ভর হয়ে গেছে। উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফেরার মাঝেই চা শ্রমিকদের মন জয় করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে বিমানবন্দরে যাওয়ার মাঝেই বাগডোগরায় চা বাগানে শ্রমিকদের সঙ্গে এক প্রস্ত কথা বললেন মুখ্যমন্ত্রী। মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে বাগানে কর্মরত মহিলাদের সঙ্গে কথা বললেন তিনি। চা শ্রমিকরা কতক্ষণ কাজ করেন, কখন কাজে আসেন, সন্তানরা স্কুলে যায় কিনা, সমস্তটাই খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী। যাওয়ার সময় মহিলা শ্রমিক মায়েদের হাতে তুলে দিলেন বাচ্চাদের জন্য চকলেট এবং পুতুল। মুখ্যমন্ত্রীকে এত কাজ থেকে পেয়ে খুশি শ্রমিক মায়েরা। बच्चे लेके आओ। बच्चा
গাছের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনায় কৌতূহল তৈরি হয়েছে। শতাধিক প্রাচীন শিরীষ গাছে আগুন, চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাস্থলে উপস্থিত রেল পুলিশ এবং দমকল বাহিনী। 1.5 ঘন্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। হঠাৎই শতাধিক প্রাচীন শিরীষ গাছে আগুন, আর আগুনের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি স্টেশন বাজার সংলগ্ন 2 নম্বর ঘুমটিতে রেল লাইনের ধারে থাকা প্রাচীন শিরীষ গাছে। হঠাৎই গাছের ভেতরে আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর দমকল বাহিনীকে ফোন করা হয়। তবে আগুন গাছের ভেতরে কিভাবে লাগলো তার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এই গাছে আগুনের জন্য উপস্থিত হয় দমকল বাহিনী, সাথে রেল পুলিশও। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে, কে বা কারা এই গাছে আগুন লাগালো। তবে এই ঘটনার জন্য 2 নম্বর ঘুমটি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। গাছটা মধ্যে আগুন লাগছে। বললাম কি হয়েছিল? বাড়ি থেকে আসলাম, দেখলাম পুরো ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, তার কোথায় আগুন লেগেছে? এই গাছটার মধ্যে। এটা কি গাছ? শিরীষ গাছ। কত বছরের পুরানো হতে পারে? ওটা আমাদের জন্মর আগে এই গাছটা। তো তার ভিতরে হঠাৎ আগুন? হ্যাঁ, তার ভিতরে একটা শোরুমের মতন আছে, আগুন লেগে গেছে। তো পরিস্থিতি এখন কেমন দেখছেন? এখন তো ভিতরে ঢুকলাম, ঠিকই আছে। ভিতরে আগুন লাগছে, ধোঁয়া বেরোচ্ছে। দমকল আসছে? দমকল আসছে, জল মারতেছে। এর থেকে কি বড় আগুন হতে পারতো, বা এই প্রাচীন গাছটাও কি মরে যেতে পারে যে এত বড় আগুন লাগার ফলে? না, গাছটা তো মরবে না, আমার মনে হচ্ছে মরবে না। গাছটা আগুন লাগিয়েছে, ভিতরে শোরুমের মতন আছে, আগুন মনে করো লাগিয়ে গেছে। জল টল মারতেছে, আগুন বন্ধ হবে। কি নাম তো? কমে নাই, ধোঁয়াটা বার হচ্ছে। কি নাম? আমার নাম বিষ্ণু। এখন ধোঁয়া বার হচ্ছে, দেখে নিয়ে দাঁড়াইলাম। ধোঁয়া বাড়ার পরিস্থিতি কি আছে? ভিতর দিকে আগুনটা লাগছে, এখন কি করে লাগবে কেউ বলতে পারছে না। এখন তো রেল দপ্তরের লোক আসলো, পুলিশ। হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছে, রেল আসছিল না, রেলের লোক আসছিল, দেখতেছে এখন। এই যে এত বড় প্রাচীন গাছ, হ্যাঁ, বহুত পুরনো গেছে। এই গাছটা তো মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। এটা তো হবে, মরে ভিতরে আগুন তো নিবে না, সবাই ভিতরে শুকনো লাগছে। কি নাম আপনার? গোবিন্দ। শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক এক চুরির ঘটনা। কয়েক লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দিল এক মহিলা। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী শিবশক্তি কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনায় প্রায় 10 লক্ষ টাকার সোনার অলংকার, নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় 2 বাচ্চা সমেত এক মহিলা। জানা গিয়েছে, গত 18ই মে রবিবার দুপুর নাগাদ বাড়িতে পুজো দিচ্ছিলেন গৃহিণী। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে ঢুকে আলমারি খুলে প্রায় 10 লক্ষ টাকার সোনার অলংকার, কিছু নগদ টাকা এবং অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় সেই মহিলা। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, এক মহিলা কোলে একটি বাচ্চা এবং প্রায় 8 থেকে 10 বছরের একটি বাচ্চাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর সোজা ঘরে ঢুকে আলমারির লকার খুলে সোনার অলংকার এবং বাকি জিনিস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকেরা ঘরে ঢুকতেই চুরির ঘটনা দেখতে পায়। এরপর নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ পৌঁছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে গোটা বিষয়টি খতিয়ে দেখে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। মানে যেই চাবি দিয়ে ওরা লকারটা খুলেছে সেইভাবেই চাবিটা আবার বিছানার তলায় রেখে গেছে, বোঝা যাবে না। কিন্তু আলমারি খোলা ছিল। জানতো কি মনে হচ্ছিল, মানে কোথায় চাবি রাখা আছে, কি আছে সেটা বুঝতে পারছি না। সেটাই আমাদের খুব চিন্তার ব্যাপার, খুব আতঙ্কে রয়েছে আমরা যে কিভাবে কি হলো জিনিসটা দিন দুপুরে এইভাবে। সিসিটিভি ফুটেজ দেখেছে? সিসিটিভি ফুটেজ দেখেছি, 5 মিনিটের মধ্যে চুরিটা হয়েছে। তো জানি না এখন কি পুলিশকে 12:30 চলে গেছে।
মেইন দরজা সব ঠিক ছিল, পিছন দিক দিয়ে গিয়েছে। দুটো দরজা আছে আমাদের, একটা এই দরজার পিছনে কুয়ার পাড়ে, পেছনে আবার দরজা। তো যতটুকু সিসিটিভি ফুটেজ জুম করে দেখা গিয়েছে এখান দিয়ে ঢোকেনি, পেছনে কুয়ার পাড়ের ওদিক দিয়ে ঢুকেছে। সো সেটা জানি না, তো আই ডোন্ট নো, হয়তো কোনোভাবে বাড়ি অনেকদিন ধরে স্টাডি করছিল কি করছিল না, তো সেটার থেকে হতেই পারে। তো বুঝতে পারছি না, এখন পুলিশ ইনভেস্টিগেশন না করে যতক্ষণ কিছু বলছে খুব টেনশনে আছি আমরা। যেহেতু কত পরিমাণ সোনা ছিল, তাও বাজার মূল্য কি হবে? এখনকার বাজারের মূল্য হিসাবে হয়তো 8 থেকে 10 লাখ টাকার হবে সোনা। শুধু সোনা গিয়েছে, সিটি গোল্ডেরও কিছু জিনিস ছিল, রাইট? ওখানে লকার, আর টাকা 5,000 টাকার এটিএম কার্ড গিয়েছে। কি নাম আর কোন এলাকা? আমার নাম দেবস্মিতা হালিম। কোন এলাকাটা? এটা সুকান্ত পল্লী, শিবশক্তি কালীবাড়ি, ওয়ার্ড নাম্বার 33। ছিলাম কলকাতা। এই ঘটনা শুনে সেদিনই আমি ব্যাক করি বাই ফ্লাইটে, সেদিনই আমি ব্যাক করে সন্ধ্যায় ঢুকে এরকম অবস্থা দেখছি। তো অটোমেটিক আমরা তো চিন্তিত, কেমন করে হলো এটা। দিন দুপুরে এরকম ভাবে আমরা আইডিয়া করতে পারছি না। বাড়িতে মাদক তৈরি করে পাচার, কোটি টাকার ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার 3। মঙ্গলবার এসওজিও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য। মাটিগাড়ার বানিয়াখাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান করে পুলিশ। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার হয় 2 কেজি ব্রাউন সুগার এবং বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল। এছাড়াও লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয় ওই বাড়ি থেকে। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াহিদুর শেখ, সোনাম শাহ এবং আব্দুল রফ মামিন। ধৃতদের মধ্যে ওয়াহিদুর ও সোনাম স্বামী স্ত্রী ওই বানিয়াখাড়ির বাড়িতেই থাকতেন। অপরদিকে আব্দুল মালদার কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মালদা থেকে কাঁচামাল এনে ওই বাড়িতে বসেই ব্রাউন সুগার তৈরি করে বিক্রি করত। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। তবে ধৃতরা কোথা থেকে মাদকের কাঁচামাল আনতো এবং কোথায় পাচার করত তার তদন্ত করতে আগামীকাল অভিযুক্তদের আদালতে পেশ করে রিমান্ডে নেবে পুলিশ। ষোলো প্রহর ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি হরিনাম সংকীর্তন কমিটির। বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। নাম সংকীর্তনের 2তম বছর এবার। এদিন পদযাত্রা, ঠাকুর আনয়ন এবং গঙ্গা নিমন্ত্রণের আয়োজন করা হয়। মোট 5 দিন ব্যাপী রয়েছে অনুষ্ঠান। বৃন্দাবন, মথুরা থেকেও শিশুরা এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছে বলে উদ্যোক্তাদের দাবি। জলপাইগুড়ি ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা এখানে উপস্থিত হন। মোট বাজেট রাখা রয়েছে প্রায় 5 লক্ষ টাকা বলে জানান কমিটির সভাপতি তপন পাল। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা বলেন, আজ প্রথম দিনের অনুষ্ঠানের কলস যাত্রায় প্রচুর ভক্তরা অংশগ্রহণ করেছেন। নামযোগ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে যথেষ্টই উন্মাদনা রয়েছে। 5 দিন ধরে চলবে এই অনুষ্ঠান বলে তিনি জানান। আমাদের ইন্দিরা গান্ধী কলোনি সর্বজনীন কীর্তন কমিটির তরফ থেকে আমরা দীর্ঘ 30 বছর পর গত 2 বছর ধরে এই অনুষ্ঠান শুরু করেছি। গত বছর আমাদের 8 বছর হয়েছে। এবছর আমাদের অনুষ্ঠান হচ্ছে 16 প্রহর এবং শুরুতেই আমাদের আজকের পদযাত্রা, ঠাকুরানা এবং গঙ্গা নিমন্ত্রণ। বৃন্দাবন, মথুরা থেকে ছোটো ছোটো শিশুরা এসছেন, তারা আমাদের ঠাকুর এবং গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাচ্ছেন। এছাড়াও আমাদের সমস্ত ইন্দিরা কলোনির মা বোনেরা আজকে আমাদের এই কালী মন্দিরে এসে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য সমগ্রভাবে সহযোগিতা করেছে। এই অনুষ্ঠান আমাদের 5 দিন ব্যাপী চলবে। আজকে আমাদের গঙ্গা নিমন্ত্রণ, ঠাকুর আনয়ন, কালকে হচ্ছে হরি সংকীর্তন, পরশু দিন হরি সংকীর্তন, 25 তারিখ হচ্ছে অষ্টকালী, 26 তারিখ মহাভোগ বিতরণ। এটা আমাদের 2তম। আজ থেকে 30 বছর আগে হয়েছিল, বন্ধ ছিল গত বছর, এবার দ্বিতীয়তম। প্রচুর দূর দূর থেকে এসছে, ভক্তগণ এসছে এবং ছোট ছোট শিশু ভক্তরা আসছে, যারা বহু দূর থেকে বৃন্দাবন, মথুরা, বীরপাড়া, আসাম, হ্যাঁ, সব ভক্তরা এসছে আমাদের এই কীর্তন সহযোগিতা করার জন্য। মিনিমাম বাজেট আছে 5 লাখ টাকা। আগামীবার আমরা এবার 16, গতবার অষ্টপ্রহর করেছিলাম, এবার 16 প্রহর। আগামীবার ভগবান যদি আমাদের সবাইকে ভালো রাখে,
আমরা ভগবানের ইচ্ছায় আমরা 24 পর করার চেষ্টা করবই। তপন পাল, ইন্দিরাগান্ধী কলোনি, সর্বজনীন কীর্তন কমিটির সভাপতি। গত বছর আমরা সবাই দেখেছি যে গত বছর এখানে একটি নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে এবং এটা দ্বিতীয় বছর, এবং খুব সুন্দরভাবে আনন্দের সাথে পুরো এলাকাবাসী এই নামযজ্ঞ অনুষ্ঠান 5 দিন ব্যাপী এই অনুষ্ঠান সবাই আনন্দ নেয়, হরে কৃষ্ণ নাম জপে এবং নিজেদের মধ্যে মলিন হয়ে থাকে। আজকে এখানে আমাদের ঠাকুর প্রতিমা আনায়ন হলো এবং প্রায় হাজার লোক প্রসেশন হলো এবং এখন কলস যাত্রা হবে। 5 দিন ধরে চলবে। এখন নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। এক্স হ্যান্ডেল ও সামাজিক মাধ্যমে জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিজেপি নেতা তথা দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য কুরুচিকর মন্তব্য করেছেন। এই অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ জেলা কংগ্রেস। এদিন সন্ধ্যায় কংগ্রেসের নেতাকর্মীরা অমিত মালব্যর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, পেহেলগাঁওয়ের ঘটনার পর আমরা কখনোই কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করিনি, কিন্তু অমিত মালব্য যেভাবে আমাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এ নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম। সারা ভারতবর্ষ জুড়েই থানায় থানায় দলের তরফে এই অভিযোগ জানানো হচ্ছে বলে তিনি জানান। দেখুন, পহেলগাঁওর ঘটনাটা পরের থেকে, যখন বিদেশি রাষ্ট্রের মদতপুষ্ট জঙ্গিরা ভারতবর্ষে এসে আমাদের দেশের নাগরিকদের হত্যা করে বা আমাদের নিরাপত্তা রক্ষী যারা অফিসার, বিএসএফ বা মিলিটারি আর্মি অফিসারদের হত্যা করে চলে যায়, সেই সময় থেকে জাতীয় কংগ্রেস দল দেশের স্বার্থকে কিন্তু বড় করে দেখে কখনো কোনো অবস্থায় বর্তমান যে সরকার তার বিরুদ্ধে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত তোলেনি, কিন্তু প্রশ্ন তোলার মতন প্রচুর অবকাশ ছিল। এইরকম একটা পরিস্থিতিতে যখন আমরা দেশের স্বার্থটাকে বড় করে দেখছি, সেই সময় আমাদের নেতা, জননেতা এবং বিরোধী দল নেতা, যিনি একটা সাংবিধানিক পদে আছেন, রাহুলজির বিরুদ্ধে এই বিজেপির নেতা অমিত মালব্য খুব কুৎসিতভাবে নিজের এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে নানা রকম কথা লিখে যাচ্ছেন। ওই দেশের সেনানায়কের সাথে ছবি মিলিয়ে ছবি পোস্ট হচ্ছে, পাকিস্তানপন্থী বলে উল্লেখ করা হচ্ছে, পাকিস্তানের সমর্থনে কথা বলা হচ্ছে এরকম কথা বলে উল্লেখ করে উনি পরিবেশ বা পরিস্থিতিটাকে একদম খারাপ করে দেওয়ার একটা চেষ্টা করছেন। আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো প্রশ্ন করছি না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। যে সমস্ত জিনিসগুলি যে হলো তার রুটটা কোথায়, কেন বারবার জঙ্গিরা এই বিজেপির আমলেই এসে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে। উনি বলছেন অরাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, আমরা অবশ্যই দেশের স্বার্থকে বড় করে দেখব, কিন্তু তার মানে এই নয় যে কুৎসিত, কুরুচিপূর্ণ এবং আপনার বেআইনি কোনো মন্তব্য কেউ করবে আর সেটাকে মেনে নেব। সারা ভারতবর্ষ জুড়ে অমিত মালব্যর বিরুদ্ধে থানায় থানায় এফআইআর হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাও জেলা কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি থানাতে এফআইআর করলাম। আমরা অবশ্যই চাইছি যে বিজেপি নেতৃবৃন্দের এই ধরনের কুৎসিত মনোভাব থেকে মুক্ত হোক এবং সরকার বা প্রশাসন বা কোর্ট যাই বলুন না কেন বা স্বয়ং রাষ্ট্রপতি
তারা ব্যবস্থা গ্রহণ করুক। এই ধরনের বিষয়গুলির থেকে বেরিয়ে আসতে হবে। দেশের সংগতিকে রক্ষা করতে গেলে সরকারের যে ভূমিকা, সেই সরকারের ভূমিকা রক্ষিত করা ভীষণভাবে প্রয়োজন। সরকার যদি বিভাজনটা করে তাহলে কিন্তু আর কিছুই অবশিষ্ট থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে বচসা, ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্ত্রী। স্বামীর সন্দেহ মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে যোগাযোগ ছিল, তার হাত ধরেই পালিয়েছে স্ত্রী। এদিকে বাড়িতে 1 বছরের শিশু মায়ের জন্য কাঁদছে। 5 দিন হয়ে গেলেও কোনো খোঁজ নেই গৃহবধূর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সুভাষপল্লী এলাকার ঘটনা। শ্বশুর শাশুড়ি বলছেন স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝামেলা। দিনে বাড়িতে আমরা কেউ থাকি না, সেই সময় নাকি মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলতো। তবে যাই হোক, ছোট ছেলেটাকে সামলাতে যেন তার মা ফিরে আসে। নিখোঁজ ডালির বয়স 19। 2 বছর আগে রাজগঞ্জ সুভাষপল্লী স্থানীয় বাসিন্দা রাজেশ দাসের সঙ্গে একই এলাকার মেয়ে ডালি বিশ্বাসের বিয়ে হয়েছিল। তাদের 1 বছরের পুত্র সন্তান বর্তমান। স্বামী রাজেশের অভিযোগ, অভাবের সংসারে সবাই কাজের সূত্রে সারাদিন বাড়ির বাইরেই থাকেন। তিনি নিজে কাজে থাকেন বাজারের একটি দোকানে। বাবা মাও দিনভর বাইরেই কাজ করেন। সেই সুযোগে বাড়িতে মোবাইল ফোন নিয়ে মজে থাকে স্ত্রী। স্বামী রাজেশের সন্দেহ মোবাইল ফোনে কারোর সঙ্গে যোগাযোগ রেখেছে। তাই ঘটনার কদিন আগে মোবাইল ফোন দেখতে যাওয়ায় সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। স্বামী রাজেশের আরো অভিযোগ, হয়তো মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলার প্রমাণ পাওয়া যেত, সেই কারণেই দিতে চাইছিল না। পরে মোবাইল ফোনটি আছাড় মেরে ভেঙে ফেলা হয়, আর সেই নিয়েই অশান্তির সূত্রপাত। গত শনিবার ফাটাপুকুর ব্যাংকে যাওয়ার কথা বলে তারপর বাড়ি থেকে বেরিয়ে আর কোনো খোঁজ নেই। এই ব্যাপারে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়িতে মায়ের জন্য কান্নাকাটি করছে 1 বছরের ছেলে। 5 দিন হয়ে গেলেও এখানে কোনো খোঁজ নেই। পুলিশ বলছে নম্বর সুইচড অফ, ট্র্যাক করার চেষ্টা চলছে। ব্যাংকে গেছিল, যাওয়ার পরে আমি তারপরে আমাকে বলে গেছিল ব্যাংকে যাবে, তারপর থেকে ফোন করি সুইচড অফ মোবাইল। ব্যাংক কোথায়? ফাটাপুকুরের ব্যাংক বলছিল। 12টার সময় ফোন করছিলাম, সুইচড অফ। তারপরে আমি ফাটাপুকুর গেছিলাম খুঁজতে, সব ব্যাংকেই ঢুকছিলাম, পাইনি। আর এবার কি সন্দেহ, তোমার কি মনে হচ্ছে? আমার তো সন্দেহ, একটা ছেলের সাথে আগে ফোন টোন করতো, ওই ছেলেটাকে বর্তমানে আমি চিনতে পারতেছি না। মানে কোন জায়গার ছেলে? কালীনগরের। তোমাদের বিয়ের কত বছর হয়েছে? 2 বছর। রান্না করতেছি, তো রান্না ভাত বসা দিয়ে চলে গেছে। তা আমি বলছি কি তুমি কোথায় যাবো? বলে ব্যাংকে যাবো। ব্যাংকে বললো কি ব্যাংকের থেকে আমি 1 ঘন্টা পর চলে আসবো। বাচ্চাটাকে আমার কাছে রাখিয়ে চলে গেলো, এমন করে চলে গেছে। আমি যে চলে আসবো মানে রান্না আমি করলাম, তারপর দেখতেছি পার হয়ে যাচ্ছে, 1:30 বাজিয়ে গেলো। তখন দেখতেছি আসতেছে না। তখন তো ছেলেকে বললাম খোঁজ খবর করতেছে। তখন এটা শুনলাম। মানে বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে পালাইছিল। আর এখানে তাই এসেছে, এখন গেল। তো বিয়ে যখন হলো তখন কি কিছু শুনেননি? না, কিছু শুনি নাই। এই মোবাইলে যোগাযোগ করছে, মানে আমরা তো বাড়িতে থাকি না, নাইট করি, কোম্পানি কাজ করি না। ও তো সবসময় বাড়িতেই থাকে, ঘরেই থাকে সবসময়, বাড়ি থেকে বার হয় না। ওদের এখন কি সমস্যা কি না ওইটা আমরা বলতে পারি না। এর আগে বলে ছেলেকে বলছিল যে আমি অমুক জায়গায় যাবো ঘুরতে, কিংবা ব্যাংকে যাবো, এইটুকু খবর। ওই মোবাইল নিয়ে কারাকারি, ভাত দিচ্ছে না 1 আশা দিয়ে দিল। ছেলে বললো কি ডালি আমাকে ভাত দাও, ভাত দিল না, ও মোবাইল নিয়ে ব্যস্ত। বিশ্ব শান্তির বার্তা নিয়ে জলপাইগুড়িতে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের সৎসঙ্গ। আর্ট গ্যালারিতে উপচে পড়া ভক্তদের ভিড়। বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠিত হলো মহা সৎসঙ্গ অনুষ্ঠান। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ভক্তদের উদ্যোগে জেলার 8টি গ্যালারিতে একযোগে এই সৎসঙ্গের আয়োজন করা হয়। এই মহা আয়োজনে অংশ নিতে আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন। সকাল থেকেই উপচে পড়া ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গ্যালারিগুলি। অনুষ্ঠানে আধুনিক কীর্তনের মাধ্যমে ঠাকুরের বাণী এবং আদর্শ প্রচার করা হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি এবং ভাবাবেগপূর্ণ পরিবেশে মুখরিত ছিল অনুষ্ঠান চত্বর। সৎসঙ্গে উপস্থিত একাধিক ভক্ত জানিয়েছেন, এখানে এসে যেন এক নতুন শক্তি পাই। ঠাকুরের বাণী আমাদের জীবনের পথ দেখায়। ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারা, পরম প্রেমময় শ্রী শ্রী পূজ্যপাদ আচার্যদেব এবং পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা ঐশী প্রেরণা এবং আশীর্বাদ আজকে জলপাইগুড়ি জেলায় সৎসঙ্গ অনুষ্ঠিত হতে চলেছে, যা আমাদের ব্যাপকতা এতটাই বেড়েছে যে আজকে আর্ট গ্যালারি ভাড়া করে নিয়ে সৎসঙ্গ, জেলা সৎসঙ্গ অনুষ্ঠিত করতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। গ্রামে গঞ্জ থেকে শুরু করে আপনার আপ টু আলিপুরদুয়ার, এদিকে আপ টু হলদিবাড়ি, এদিকে আপ টু আপনার শিলিগুড়ি পর্যন্ত মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন।
আধুনিক গাছবাজার মধ্যে দিয়ে সমস্ত স্তরের মানুষ 8 থেকে 80 সকলে সৎসঙ্গের অন্তর্ভুক্ত হতে পারেন, সেভাবে সৎসঙ্গ আজকে প্রসারিত হচ্ছে। মানুষের এখন একটা বার্তা চলছে, যুব সমাজ যে অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেই অবক্ষয় থেকে বাঁচাতে একটাই রাস্তা, শ্রী ঠাকুরের মত, ঠাকুরের পথ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারা এবং সৎসঙ্গের সাথে যুক্ত হওয়া। আমরা ঠিক এ কাজটাই করছি। রানা দাস, যাজক কর্মী, সৎসঙ্গ বিহার, জলপাইগুড়ি। পার্থেনিয়াম গাছে ঢেকে গেছে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন একাধিক জায়গা, যা দেখে আতঙ্কিত শহরবাসী। এই ধরনের পার্থেনিয়াম গাছের রেণু চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন ধরনের চর্মরোগ, প্লাজমা, অ্যালার্জি সহ আরো বিভিন্ন রোগ হতে পারে। তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে অশোকনগর, পান্ডাপাড়া, বউবাজার সহ একাধিক ওয়ার্ডে এই পার্থেনিয়াম গাছে ভরে গেছে। পাশাপাশি করলা নদীর ধারেও রয়েছে এই পার্থেনিয়াম গাছ। আর তাই এই পার্থেনিয়াম গাছের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরেন সাধারণ মানুষ। তাই অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চায় এবং সাফাই অভিযানের মাধ্যমে এই গাছের নির্মূল চায়। আমি তো গত 2-3 দিন আগেও এটা আমার নজরে পড়ছিল, আমাদের বাড়ির পাশেই। তো আমি ভাবছিলাম দুপুরে পরে যাই কেটে দেবো, কিন্তু পার্থেনিয়াম গাছ তো অবশ্যই নষ্ট করে দেওয়া উচিত। কিন্তু প্রত্যেকবারের মতো এইবারও যে গাছগুলো বেড়ে উঠছে, শহরের বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিরা এটা নিয়ে একটু উদ্যোগ নেওয়া উচিত। কারণ এটা থেকে যে এর আগে শুনছিলাম শ্বাসকষ্টজনিত রোগ টোগ হয়, তো বা প্রশাসনের কাছে আবেদন করবো এটা শিগগিরই যেন এটাকে নষ্ট করে দেওয়া হয়। এখন কোথায় কোথায় দেখছেন এই পার্থেনিয়াম গাছ? আমি ডাঙ্গাপাড়া দেখলাম, স্টেশন এলাকায় দেখলাম, ডাঙ্গাপাড়া আমাদের বাড়ির পাশে আছে। আমি দেখি আজকে দুপুরবেলা পরে, মানে 2-3 দিনের ভাবছি কেটে দেবো। তো আমাদের বাড়ির পাশেগুলো তো আমি নিজেই কেটে দেবো। আর এইখানে স্টেশন এলাকা অনেক আছে, এই যে ইউকে ক্লাবের পাশে। খুব তাড়াতাড়ি এই গাছগুলোকে নির্মূল করা উচিত, কারণ এর থেকে নানা রকম অ্যালার্জি উৎপন্ন হয়, যেরকম অ্যালার্জিক রাইনাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আই অ্যালার্জি এবং স্কিনে বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে। সেই জন্য যতদূর সম্ভব আমাদের এই গাছগুলো থেকে দূরে থাকতে এবং গাছগুলোকে খুব তাড়াতাড়ি নির্মূল করে দিলেই ভালো হয়। কি মনে হচ্ছে, কি নাম এই গাছগুলোর? পার্থেনিয়াম গাছ। আচ্ছা, ঠিক আছে। এই ফুলের রেণুগুলো চারিদিকে উড়ে চলে যায়, সেগুলো গিয়ে নানা রকম অ্যালার্জি তৈরি করে। এটা চোখে দেখা যাচ্ছে চারিদিকে ছেয়েছে আদৌ? অনেকে বলছে যে হ্যাঁ, আমাদের এই সেন্টারের চারিদিকেই ভর্তি, তারপরে তো রাস্তাঘাটেও দেখা যাচ্ছে। কি করণীয় প্রশাসন বা স্থানীয় জেলা প্রশাসন? ওনারা যদি খুব তাড়াতাড়ি এই গাছগুলোকে নির্মূল করে দেন, তাহলে মানুষের কল্যাণ হবে। রোগ ব্যাধি থেকে, অ্যালার্জি থেকে কিছুটা হলে মুক্তি পাবে আর কি। আপনার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর পিনাকি সরকার, আমি ফিজিশিয়ান, এমডি মেডিসিন। এখন নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এলাকায় আতঙ্ক। মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চা বাগানের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্র হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র অনুযায়ী গতকাল রাতে নেওড়া লাইনের পাশে অবস্থিত ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি বন্য হাতি ঢুকে পড়ে। হাতিটি মজুদ চাল খেয়ে ফেলে এবং বেশ কয়েকটি বস্তা সুর দিয়ে তুলে নিয়ে যায়। ঘটনার ফলে কেন্দ্রটির অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতির পাশাপাশি এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয়
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 7.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। এক্স হ্যান্ডেল ও সামাজিক মাধ্যমে জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিজেপি নেতা তথা দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যর কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হল জেলা কংগ্রেস। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা, কয়েক লক্ষ টাকার অলংকার নিয়ে চম্পট এক মহিলা, ঘটনার তদন্তে পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।